আমন্ত্রণ ২১শে রাতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে যেই কথিত মানুষগুলো সবচেয়ে বেশি অবদান রেখেছেন, নিঃসন্দেহে তাদের মধ্যে সাংবাদিকদের একটি অংশ। আমরা যদি নাম উচ্চারণ করেই বলতে চাই, সাংবাদিক মঞ্জুর হাসান বুলবুল, সাংবাদিক ইকবাল সুবহান চৌধুরী, সাংবাদিক ওমর ফারুক, কিংবা তার প্রেস সেক্রেটারি, সাবেক প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। এই মানুষগুলোর কারো কারো বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। হত্যা মামলা থাকা সত্ত্বেও তাদের সঙ্গে আমরা দেখলাম বুধবার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে একই টেবিলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। আসলে বিষয়টি কি? তারা কি পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছেন? পুনর্বাসিত হওয়ার চেষ্টা তারা করতেই পারেন, কিন্তু কারা তাদেরকে পুনর্বাসন করছে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আপনাকে দিয়ে শুরু করছি। নিশ্চয়ই আপনি ছবিটা দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে, তার জানাজাতে প্রেস ক্লাবে অনেকে অংশ নিয়েছিলেন, এবং সেই জানাজার শেষে আমরা দেখলাম প্রেস ক্লাবের মধ্যে একটি রুমে বেশ চা চক্রের আয়োজন। অনেকে বলছেন যে বৈঠক হয়েছে, যাদের নাম উচ্চারণ করলাম তাদের সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের, জামাতে আমিরের। আপনার মন্তব্য? ছবিটা আমি দেখেছি, এবং আপনি যখন কোনো ছবি দেখবেন তার ভেতরে অনেকগুলো এলিমেন্ট থাকে। বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল, এবং খাবার ভঙ্গি কী ছিল, এবং ব্যক্তিবর্গের শারীরিক অন্যান্য মানসিক আচরণটি কেমন ছিল। আপনি দেখুন, এই চারজন যাদের নাম আপনি বললেন, তারা কিন্তু হাসিনা সরকারের মুখপাত্র হিসাবে কাজ করেছে, এবং ওই সরকারটিকে যতটা বৈরী করা সম্ভব জনগণের ব্যাপারে সেটি করেছেন, যতটা ফ্যাসিবাদী করা সম্ভব সেটি করেছেন। বিনিময়ে তারা চারজনই বেনিফিটেড হয়েছেন, এবং অর্থনৈতিকভাবে বেনিফিটেড হয়েছেন, পদ পদবি পেয়েছেন, এবং যোগ্যতা থাকুক বা না থাকুক টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পেয়েছেন। তার দু একটি এখন চলছে, কিছু হয়তো আগামীতে আসবে। এবং প্রধানমন্ত্রী সেই যে কুখ্যাত প্রেস কনফারেন্স, সেইখানেও কিন্তু তাদের ভূমিকা ছিল দারুণ। এখন আপনি যদি দেখেন যে চারজন সাংবাদিককে আপনার হত্যাকাণ্ডে অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে আপনি আটক করেছেন, জেলে নিয়ে গেছেন, আর এই চারজন আপনার প্রেস ক্লাবে বসেছেন, আপেল খাচ্ছেন এবং জামাতের নেতাদের সাথে কথা বলছেন, আপনার কাছে কি স্ববিরোধী মনে হচ্ছে না? নিঃসন্দেহে। এরা যদি হত্যা মামলার আসামি চারজনই, এবং তারা কি করে বাইরে এলেন? তারা কি কারো আশ্বাসে বাইরে এসেছেন? তারা কি চেষ্টা করছেন পুনর্বাসিত হওয়ার, তাও আবার জামাতের হাত ধরে? নাকি তারা চেষ্টা করছেন যে মাথাচাড়া দিয়ে দেখি কি ঘটে? যেটি ঘটুক, আমার মনে হয়েছে যে এটি আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, এবং এরা যেন তাদের অপরাধ প্রমাণিত হওয়ার আগে, অথবা অপরাধ করেননি এরকম প্রমাণিত হওয়ার আগে তারা যেন এরকম সচরাচর বাইরে না আসতে পারেন। আপনি ফ্যাসিবাদের একটা বড় চরিত্র হচ্ছে, তার যেরকম রাজনৈতিক চরিত্র আছে, তার যেরকম আপনার শাসনতান্ত্রিক চরিত্র আছে, সবচেয়ে বড় চরিত্রটি নাকি সিভিল সমাজ, সিভিল সোসাইটি ফ্যাসিবাদের মুখপাত্র হিসাবে উগ্রবাদ ছড়াতে ব্যস্ত থাকে সোসাইটিতে। আপনি যদি গত 15 বছরে দেখেন, আপনি দেখেন যে সাংবাদিক কমিউনিটির সদস্যদেরকে আমরা কি ভূমিকায় দেখেছি। তারা যখনই কোনো সংকট হয়েছে তারা গণভবনে চলে গেছেন, এবং তারা হাত শক্তিশালী করার কাজে নিয়োজিত হয়েছেন, এবং তাদের প্রত্যেকের ভিডিও বক্তব্য আমাদের কাছে আছে, প্রত্যেকের অডিও রেকর্ড আমাদের কাছে আছে, এবং তারা যেই ভাষায় কথা বলেছেন সেগুলো কোনো পেশাদারি ভাষা না। সেগুলো দলীয় কর্মীরা যেভাবে কথা বলতে পারেন, কেউ কেউ প্রধানমন্ত্রীকে নেত্রী বলে সম্বোধন করতেন, অ্যাজ ইফ উনি তার কর্মী, কোনো একটা ওয়ার্ড পর্যায়ের। আপনি কোনোভাবেই ভাববেন না ওই দল বা ওই প্রধানমন্ত্রীর প্রতি তাদের কোনো সমর্থন ছিল অথবা তাদের আনুগত্য ছিল। তারা প্রত্যেকে, আপনি যদি একটা গ্রুপ ছবি আছে বাজারে খুব প্রচারিত, লাইন ধরে তারা দাঁড়িয়েছেন, মাঝে প্রধানমন্ত্রী, সবাই বেনিফিটেড। কেউ জমি পেয়েছেন, কেউ রেকর্ড সংখ্যক বার সেই যে ফ্লাইট ভরে নিউ ইয়র্কে যাওয়া তাতে করে গিয়েছেন, এবং তারা পদ পদবি পেয়েছেন, লোন নিয়েছেন, লোন মওকুফ করেছেন, তারা বিদেশে পোস্টিং পেয়েছেন, এইসব করেছেন। কাজেই আপনি যদি এখন পুনর্বাসনের জায়গাটি দেখেন, আমি কয়েক ধাপে আপনাকে একটু বলি। স্বৈরাচারের দোসর ছিল, ফ্যাসিবাদের অংশ ছিল, তাদের কারো পুনর্বাসন আপনি যদি ইতিহাসের দিকে তাকান এত সহজ হওয়ার কথা না। আপনি ইউরোপের দিকে তাকান, আমরা কেন বারবার নুরেমবার্গ ট্রায়ালের কথা বলি? কেননা ওই ট্রায়ালটি আপনাকে দেখিয়েছে যে যেটির আলোকে আমরা 1971 সালের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরও বিচার করেছি, তাদের কিন্তু শাস্তি হয়েছে, এবং তাদেরকে আপনি দেখেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জায়গা পর্যন্ত আমরা গিয়েছিলাম। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে, বিশেষ করে সাংবাদিক অঙ্গ সংগঠন, সাংবাদিক লীগ,
এবং সংস্কৃতি লীগ এবং সচিব লীগ, পুলিশ লীগ, তাদেরকে অপেক্ষা করতে হবে জনগণের রায় হওয়ার আগ পর্যন্ত। তার ভেতরে আপনি জানেন আমাদের সমাজে তো এখনও সেই দুর্নীতি চক্র আছে। কেউ কাউকে, আমরা আত্মীয়তার সূত্রে আবদ্ধ, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ, কিন্তু এই চর্চা কিন্তু করা যাবে না। এই চর্চা করলে আপনি এই যে 1000 মানুষ জীবন দিয়েছে, আমাদের সব প্রতিভাবান তরুণরা জীবন দিয়েছে, আমরা যারা আয়নাঘরে ছিলাম, আমরা যারা কথা বলতে পারিনি, তাদের প্রত্যেকের প্রতি আপনি কিন্তু বেইমানি করছেন তাদের রক্তের সাথে, তাদের জীবনের সাথে। কাজেই খুব সতর্ক হতে হবে। আমি এই ব্যক্তিবর্গকে অনুরোধ করব তারা যেন আইনের পথ বেছে নেন, যেমনটি তারা গত 15 বছর আমাদেরকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন। স্বৈরাচারের দোসর যখন জাতীয় পার্টি হয়, এই জাতীয় পার্টিকে ছাড়া কিন্তু আপনি 3টে নির্বাচন করতে পারতেন না। এখন শোনেন, জাতীয় পার্টিও বলে তারা ভিকটিম। আমার ধারণা কয়েকদিন পর শেখ রেহানাও বলবেন উনি ভিকটিম। উনি এই জন্য ভিকটিম যে বড় বোনের কাছে উনি ক্ষমতা পাননি, কিন্তু অর্থনৈতিক দুর্নীতিতে হয়তো বোনকে উনি ছাড়িয়ে গেছেন। কাজে ভিকটিম চরিত্রে চলে যাওয়া কিন্তু খুব সহজ। কিন্তু জাতীয় পার্টি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতো, গণতন্ত্রটাকে আপনি রক্ষা করতে পারতেন। আপনি জানেন যে এই ফ্যাসিবাদ কিন্তু গণতন্ত্র হত্যা করার মতো একটি অপরাধে অভিযুক্ত। অন্যান্য দুর্নীতি তো রয়েছেই। কাজেই আমি দেখতে পাচ্ছি সরকারটি, সরকারের রাজনৈতিক সংগঠন, তার যে 76টি বা 78টি দোকান সর্বস্ব সংগঠন রয়েছে, তারপরে জাতীয় পার্টি রয়েছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সাংবাদিক সমাজ রয়েছে, যাদেরকে আমি ইদানিং সাংবাদিক হিসাবে বলতে চাই না। কেননা তাদের কারো কারো কর্মকাণ্ড অন্যান্য অনেক অপরাধের মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, পরিচয়ে হয়তো তারা সাংবাদিক ছিল, কিন্তু একজন সাংবাদিক মানিয়ে যে সে বিভিন্ন জঘন্য অপরাধ করবে না বা করে না, তা কিন্তু না। আমি বরং অনেক বেশি কৌতূহলী 15 বছরের এই ঘটনা প্রবাহে শুধু গণহারে হত্যা মামলা দিয়ে তাদেরকে আটক করা না, তাদের ব্যাপারে আপনি স্পেসিফিক অভিযোগে মামলা করেন এবং সেই বিচারটি আমরা হতে দেখতে চাই। মাসুদ কামাল, আগে ওই প্রশ্নটা দিয়েই শুরু করি। সবচেয়ে ভাইটাল যে কোশ্চেনটি, হত্যা মামলা, আসামি হত্যা মামলা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু যেখানে একই ধরনের হত্যা মামলায় অনেককে আটক করা হলো, তখন এই সাংবাদিক নেতারা বুক ফুলিয়ে চলাফেরা করছেন। যেমন আমি ব্যক্তিগতভাবে একটু অ্যাস্টনিশড হয়েছে। আমার ধারণা ছিল তারা আত্মগোপনে আছেন, তারাও গর্তের ভিতরে ঢুকে গেছেন, কিন্তু দেখলাম যে স্বমহিমায় তারা উদ্ভাসিত হলেন। এবং জামায়াতের নেতা, এবং এরকম তো বলা হয় যে জামায়াত এখন অনেক কিছু পিছন থেকে নিয়ন্ত্রণ করছে, সেই জামাতকে ধরেই কি তাদের বাঁচার চেষ্টা, অথবা জামাত বা কেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? দেখেন, এখানে না কতগুলি বিষয় আছে। এই অনেকে নানা ধরনের কথা বলছেন যে এটা আসলে ওরকম একদম পূর্ব পরিকল্পিত নয়। অনেকে বলছেন যে ওনারা একটা জানাজায় গিয়েছেন, সেই জানাজায় পাশাপাশি বসতেই পারেন। আবার দেখলাম যে মুনাজাত তুলছেন, হয়তো যিনি মারা গেছেন তার আত্মার মানে রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করতে পারেন, সেটা হতে পারে, সেই পর্যন্ত আমরা আমাদের মিলনের কারণে মুনাজাত করতে পারেন। কি করেছেন আমি তো ছিলাম না সেখানে, বলতে পারবো না। তবে এই যে পাশাপাশি বসার ব্যাপারটা না, এখানে দু ধরনের ব্যাপার আছে। এক ধরনের ব্যাপার হলো যে এই লোকগুলো মনে করেছেন, মানে আমি দুইটা অ্যাঙ্গেল থেকে কথা বলি। একটা হলো যে জামাতের অ্যাঙ্গেল থেকে, পলিটিক্যাল একটা ব্যাপার আছে, আর একটা হলো সাংবাদিকতার দিক থেকে। তো ওনারা হয়তো মনে করেছেন এই মুহূর্তে জামাত হলো সর্বরোগের ওষুধ, আর কি প্যানাসিয়া যাকে বলে, ধনন্তরী একটা ওষুধ, যে জামাতের পাশে বসতে পারলাম মানে আমার 7 খুন মাফ হয়ে যাবে। একটা কথা ভাবেন তো, এই লোকগুলি আমি একটা সাইকোলজিতে বলেন, ধরা যাক হাইপোথেটিক্যালি এখন মানে শেখ হাসিনা এখনও ক্ষমতায় ছিল, তখন কি এই লোকগুলো এই রুহুল আমিন গাজীর মিলাদে ওনার জানাজায় উনি যেতেন কিনা, এক নাম্বার। রুহুল আমিন গাজীর জানাজা প্রেস ক্লাবে হতে দিতেন কিনা, একটা ব্যাপার। আর 3 নম্বর হলো সেই জানাজায় শফিকুর রহমানকে, মৌলানা শফিকুর রহমানকে ওখানে উপস্থিত হতে দিতেন কিনা, মানে প্রেস ক্লাবের চত্বরে ঢুকতে দিতেন কিনা। আর যদি ওনাকে ঢুকানো হইতো কোনোভাবে, তার পাশে ওনারা বসতেন কিনা। কোনটাই কিন্তু সবগুলো উত্তর না। তার মানে ওনারা সেটা করতে দিতেন না। কিন্তু এখন তারা করতে দিয়েছেন, কারণ ওনারা ভেবেছেন যে ঠিক আছে, যাক আসি বসি পাশে বসে নিয়ে আমরা মানে দেখি আমাদের কৃত অপরাধগুলো থেকে আমরা মুক্তি পাই কিনা। এই ধরনের একটা প্রচেষ্টা হয়তো ওনারা বলার চেষ্টা করেছেন যে আমার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো। এবং ইকবাল সুবহান চৌধুরীর সঙ্গে তো জামাতের সম্পর্ক বহুদিন ধরেই ভালো, এটা তো নতুন না। সেই মানে জিয়াউর রহমানের আমলে যখন এই গোলাম আজম আসলেন, তখন গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যে সাংবাদিকরা স্বাক্ষর করেছিলেন, তার মধ্যে উনি ছিলেন। ওনার মধ্যে 1 নম্বরে ছিল ভাই, উনি তো ছিলেন। কিন্তু ওনার সঙ্গে তো অনেক আগের থেকে আমার ধারণা ওনার মাধ্যমে বাকিরা এসেছেন। আবার উনি এগুলি লোকগুলি না খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, কিন্তু মানে আপনার মানে গিরগিটির মতো রং পাল্টাতে পারে কিন্তু। এবং আপনি দেখেন, আমি এত মনে হয় আগামীতে যে সরকারি আসুক, এরা দেখুন আবার পাওয়ারফুল হয়ে যাচ্ছে।
ইকবাল আবার সুবহান এই সরকারের চৌধুরী সময় হতে পারে, বলা যায় না। ইকবাল সুবহান চৌধুরীর টিভি তো বন্ধ হয়নি, না ডিবিসি কিছুই তো হয়নি, চলছে তো। আমি শুনলাম ওরা নাকি আপনার আব্দুল আউল মিন্টুর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে ওখানে, মানে এদের সঙ্গে সবারই সম্পর্ক আছে। তো এরকম হতে পারে। তবে এই যে বিষয়গুলো আপনি যে কথা বলেন যে হত্যা মামলার আসামি, দেখেন হত্যা মামলার আসামি হিসেবে আমার মানে আওয়ামী লীগ সরকারও তো ভাই সবাই তো আর খারাপ হয় না, দু একজন লোক তো ভালো ছিল। এই যে আপনার একসময় প্ল্যানিং মিনিস্টার ছিলেন যে মান্নান সাহেব, উনি তো একজন জেনুইন ভদ্রলোক ভাই। নিঃসন্দেহে। তো উনিও জানেন, সবাই জানে, ওনাকে তো হত্যা মামলায় ধরে আনা হয়েছে না, ওনাকে তো অ্যারেস্ট করা হয়েছে। ওই হত্যা মামলার সঙ্গে ওনার জড়িত কতটুকু আছেন না আছেন জানি না, হয়তো বানানো মামলা কিনা তাও জানি না। তাহলে আর এরা তো যে নামগুলো আপনি বলেন, আবুল কালাম আজাদ, মঞ্জুর হাসান বুলবুল, ইকবাল সুবহান চৌধুরী, ওমর ফারুক, এরা তো এই সরকারের শেষ দিন পর্যন্ত 4 আগস্ট পর্যন্ত সরকারের সুবিধাভোগী এরা, 4 আগস্ট পর্যন্ত। তো এদের মামলা থাকলে এদের ধরা হচ্ছে না কেন? যদি বলি এখনো সুবিধা নিচ্ছে, কেউ এখন- আটক হচ্ছেন, কেউ আটক এখন হচ্ছেন না, নিচ্ছে সেই না, তালিকায় কিন্তু না, এটা আওয়ামী তো লীগের কাছ সুবিধা থেকে নিয়েছেন, আওয়ামী লীগের কাছ থেকে, তো এদেরকে ধরা হচ্ছে না কেন? আমি মনে করি ঢালাও মামলা ধরা উচিত না, এটা মনে করি। কিন্তু তাহলে ধরা যখন মান্নান হচ্ছে, সাহেবকে তাহলে সবাইকে ধরা ধরলেন হচ্ছে কেন না। আপনি? তো এখন এইগুলো হলো, আপনি যাই করবেন ভাই একরকম করেন। আর ওইদিকে জামাতে যে ব্যাপারটা, জামাতকেও কেয়ারফুল হতে হবে। জামাত একটা পলিটিক্যাল পার্টি, আমি কিন্তু মানে কোনো পলিটিক্যাল পার্টির নিষিদ্ধের পক্ষে না। আমি জামাতকে যে নিষিদ্ধ করছিলাম আমার এটা পছন্দ হয় নাই, কিন্তু ওনারা তো একটা পার্টি, ওনারা বলেন আমরা আদর্শের রাজনীতি করি, আমরা সৎ লোকের রাজনীতি করি। দেখেন একটা প্রবাদ আছে গ্রামে, সেই প্রবাদটা হলো যে যাকে তুমি কম চেনো, যাকে তুমি চেনো না, তাকে চেনার একটা বুদ্ধি। এটা হলো সে কাদের সঙ্গে চলাফেরা করে, সে কাদের সঙ্গে উঠা বসা করে, ওটা দেখো, তাহলেও তুমি চিনতে পারবা। তো জামাত কাদের সঙ্গে উঠা বসা করে তারা তো সচিত্র প্রতিবেদন দেখতেছে এখন। তো জামাত কি তাহলে ওনাদের মতো? ওনাদের মতো ভাই, এটা তো একটা প্রশ্ন। আমরা তো দেখেছি বিভিন্ন সময়। তো জামাতের উনি বলেন যে আমি টের পাই নাই, তা টের পাই না তো আমির হোসেনকে ভাই, আপনি তো আমির হোসেন, আপনার প্রত্যেকটা স্টেপ আপনাকে হিসেব করে ফেলতে হবে। যদি না ফলান তাহলে আপনাকে আমরা ওভাবে বিচার করবো। দেখেন একটা আন্দোলন তো হয়েছে, এই আন্দোলনে জামাত জড়িত ছিল, এটা ইদানিং আস্তে আস্তে আরও প্রমাণিত হচ্ছে। ছাত্র শিবির জড়িত ছিল, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। সমন্বয়কের সঙ্গে তাদের সম্পর্কটা কী ছিল, তারা 9 দফা প্রণয়নের সময় জামাতের এই ছাত্র শিবিরের সেক্রেটারি কী ভূমিকা ছিল, এটা তো আমরা ওদের মুখ থেকে শুনতেছি। কিন্তু তো এই আন্দোলন সফল হয়েছে, সাফল্যের যখন কিছু একটা সাফল্য আসে তখন অনেক কিছুই আপনি কিন্তু পার পেয়ে যায়। তো ঠিক আছে, সেগুলো নিয়ে আমার ওইভাবে আমি সরাসরি যাচ্ছি না, কিন্তু তারপরে এখন তো তারা অনেকটা মনে করেন এক ধরনের নায়কের জায়গা আছে। দেখেন ছাত্ররা আন্দোলন করেছে, এই আন্দোলনে সাফল্য কিন্তু দেখা যাচ্ছে যেন দাবিদারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির যে জামাতের দাবি বেশি, জামাতের ভূমিকা মানে বেশি, বিএনপি এত বড় দল পুরনো হচ্ছে বেশি দাবিগুলো। হ্যাঁ, প্রচারটা হচ্ছে বেশি, প্রচারটা বেশি হচ্ছে। তার মানে আপনারা একটা বড় কাজ করেছেন মানে দাবি করছেন অথবা প্রচার হচ্ছে, যেটাই হোক। তো আপনি কেয়ারফুল হচ্ছেন না কেন? তাহলে কি হিডেনলি, আমি এটা বলতে চাচ্ছি, জামাতও কি এদের সঙ্গে যে জাতি উঠতে চাচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসলো কেন? অনেকেই আমাকে বলেন, আমি সত্য মিথ্যা বলতে পারবো না, এটা হয়তো নতুন বিতর্ক তৈরি হবে। অনেকেই বলেন যে আগামী নির্বাচনে, যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে যে কোনো কারণে হোক আওয়ামী লীগ খুব সুবিধাজনক অবস্থানে থাকবে না, খুবই স্বাভাবিক। নির্বাচন করতে পারবে কিনা তাও নিয়ে অনেকের সন্দেহ আছে। কিন্তু আওয়ামী লীগের তো ভোট আছে, এই ভোটগুলি কোথায়? এই ভোটগুলো কোথায় যাবে? জামাতকে সে ভোটের রাজনীতি শুরু করে দিল, এটাও কিন্তু হতে পারে। জামাত কিন্তু বলার চেষ্টা করতে পারে যে দেখো তোমার তো ভোট, তোমার তো প্রার্থী না, যেমন আগে যেটা ছিল দাঁড়িপাল্লা ছিল না, হয়তো এখন নৌকাও থাকবে না। যদি নৌকা না থাকে তো নৌকার ভোট কোথায় যাবে? আগে যেমন দাঁড়িপাল্লা ভোট ধানের শেষে যাইতো, এখন কি তাহলে জামাত ওই প্ল্যানে আছে, ওইভাবে অগ্রসর হচ্ছে যে না দাঁড়িপাল্লা নৌকার ভোট তাহলে দাঁড়িপাল্লা দাও তোমরা, তাও ধানের শেষে দিও না? ভাই রাজনীতি তো ওই যে একটা কথা বলে না, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। ও রাজনীতিতে সবার সঙ্গে প্রেম হয়, সবার সঙ্গে সবার প্রেম হতে পারে। এখন সেরকম কিছু কিনা আমি জানি না, আমি কিন্তু সবই বললাম হাইপোথিসিস, এটাকে কোনোটাকে সত্য মনে করে আবার মানে এটা নানান সমীকরণ তো এইগুলি তো কিন্তু ভাবতে হবে। আমি মনে করি যারা সচেতন মানুষ আছেন তাদের এই দিক ওদিক দুই দিকে ভাবতে হবে আসলে কোন দিকে যাচ্ছে।
সাংবাদিক আশরাফ কায়সার, আমরা যে হত্যা মামলায় তাদেরকে আসামি হতে দেখেছি তর্কের খাতিরে যদি আমি সেটি বাদও দিই, সাংবাদিক সাগর রুনি হত্যার বিষয়ে বা হত্যা মামলা বেশি দূর না এগোনোর বিষয়ে তো ইকবাল সোবহান চৌধুরীকে পরোক্ষভাবে দায়ী করা হয় এবং বলা হয় যে সাগর রুনির রক্তের উপর দিয়ে তিনি তথ্য উপদেষ্টা হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর। তার কারণেই যে আন্দোলনটি গড়ে উঠেছিল সাংবাদিকদের একটা একতার মধ্য দিয়ে, সেই আন্দোলনের ভাটা পড়ে ইকবাল সোবহান চৌধুরীর মাধ্যমে। সেই ইকবাল সোবহান চৌধুরী নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন আবার জামাতের কাজে ভর করেছে। প্রথম কথা বলি, এই 4টি চরিত্র ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল হাসান বুলবুল, ওমর ফারুক এবং আবুল কালাম আজাদ, এরা কিন্তু এই কমিউনিটির সুবিধাবাদের অবয়ব। সুবিধাবাদ এই অর্থে যে আপনি তাদের মানে গ্রোথ দেখবেন, তাদের দলীয় সংকীর্ণতা দেখবেন, তাদের পদ পদবি নেওয়ার লোভ দেখবেন এবং তাদের যে ফুলে ফেঁপে ওঠা সেটি দেখবেন। সেটি ব্যবহার করেছেন এই কমিউনিটিকে। আপনি মনে রাখেন এই 4 জন কিন্তু সাংবাদিক সমিতির নেতা, সাংবাদিক কমিউনিটির নেতা। আপনি কি ধরনের নেতা এই কমিউনিটির, যার প্রথম পরিচয় সুবিধাবাদ এবং যিনি যে কোনো কিছুর জন্য, সুবিধাবাদের জন্য যে কোনো কিছু জলাঞ্জলি দিতে পারে, সেটা সাগর রুনির মামলাও দিতে পারে, সেইটা তার আদর্শ যদি কিছু থেকে থাকে সেটাও দিতে পারে। ইকবাল সোবহান চৌধুরী কিন্তু বাকশালে সাইন করা ব্যক্তি, যিনি আবার গোলাম আজমের নাগরিকত্বের পক্ষে সাইন করেছেন। তার মানে আপনি কি বুঝতে পারলেন? এবং জিয়াউর রহমান শাসন আমলে ইকবাল সোবহান চৌধুরী কি করেছে আপনি খোঁজ করেন। মঞ্জুরুল হাসান বুলবুল, যে দেখুন আমি অনেক সময় বলে থাকি চেহারা দেখে আপনি মানুষের অপরাধ বুঝতে পারবেন না। আসাদুজ্জামান নূর কিংবা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু কিংবা মঞ্জুরুল হাসান বুলবুল, চেহারা দেখে আপনি অপরাধের মাত্রা ধরতে পারবেন না, ওই ভুলটি করতে যাবেন না। মনে রাখবেন সুবেশধারী চেহারার লোকরা ভয়ঙ্কর অপরাধী হতে পারে এবং কখনো কখনো জ্ঞান পাপীরা কিন্তু বড় অপরাধী হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে 2টা অ্যাঙ্গেল আপনাকে বলি। একটা হচ্ছে জামাতের রাজনৈতিক ক্ষতি কী। দেখুন, জামাতকে আমরা অনেক কারণে অপছন্দ করি, ভয়ও পাই এবং 71-এ আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না। এই কালিমা জামাত আমার ধারণা আরও কত দশক লাগবে মোচন করতে আমি জানি না, কিন্তু একটা জায়গায় জামাত অন্তত কিছুটা জিনিস দাঁড় করিয়েছিল যে তার একটা আদর্শ আছে এবং সেটা সততার মানে মেরুদণ্ড। সে ইকবাল সোবহান চৌধুরী বা মঞ্জুরুল হাসানদের সাথে মিটিং করে আপেল খেলে আপনি কি সেই সুবিধাবাদের সাথে আপনার রাজনীতিকে জলাঞ্জলি দিলেন না? জামাত কি আর মুখ সোজা করে, শরীর সোজা করে বলতে পারবে যে আমি নীতি আদর্শের রাজনীতি করি, সততার রাজনীতি করি? এই লোকগুলো কিন্তু জামাতের রাজনীতির জন্য ক্ষতিকর হলো। কাজেই জামাত যদি বুঝে না থেকে থাকে যে তারা কাদের সাথে বসেছিল, তাদের এখন বুঝে আপনার মনে হয় জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে হবে। কেননা জামাতকে আমি দেখছি পপুলিস্ট রাজনীতি করতে, যে ওই বড় দল হয়ে ওঠার যে একটি আকাঙ্ক্ষা এবং চেষ্টা করা, এবং জামাতের আমির কোথাও কোথাও ফ্লাইং কিস দিয়েছে অতিথিদের উদ্দেশ্যে। কাজে জামাতকে আমি দেখছি যে ভোটের রাজনীতির জন্য তাকে প্রস্তুত করছে। এটি কোনো খারাপ কাজ না, যেহেতু সামনে ভোট হবে এবং জামাত সেখানে কন্টেস্ট করবে এবং সে একটা বড় ভোট পেতে চায়। আওয়ামী লীগের ভোটটি কোথায় যাবে এই অঙ্ক অনেকেই কষছে, কারণ আমি অনেকটাই ধরে নিয়েছি যে আগামী নির্বাচনে আমি আওয়ামী লীগকে দেখছি না। এখন তার একটা গেল হচ্ছে যে নৈতিকতার প্রশ্ন, আরেকটা হচ্ছে যে এই চরিত্রগুলো আপনি একবার খালি খেয়াল করে দেখুন, যারা 4 তারিখ পর্যন্ত শেখ হাসিনার সরকারের তল্পি বাহক ছিলেন, উপদেষ্টা ছিলেন এবং অলিখিত উপদেষ্টা ছিলেন, তারা জামাতের সাথে বসেছেন। তারা এই যে মাসুদ কামাল ভাই যে বললেন, এর প্রত্যেকটির উত্তর না। শোনেন, ওই প্রেস ক্লাবে জাফরুল্লাহ চৌধুরীর গাড়ি পার্ক করতে দেওয়া হয়নি। ওই প্রেস ক্লাব থেকে মির্জা ফখরুলকে 25 ঘন্টা পরে ধরিয়ে দেওয়া হয়েছে। ওই প্রেস ক্লাব থেকে রুহুল কবির রিজভীকে জুলাই মাসে ধরিয়ে দেওয়া হয়েছে। ওই প্রেস ক্লাবের শ্যামল দত্ত বলে যে লোকটা ছিল, যিনি এখন আটক, তিনি কি আচরণ করেছেন বিরোধী দলীয়, এবং কোনো অনুষ্ঠান করতে গেলে আপনাকে কি বিরোধী দলীয় নেতা থাকতে পারেন এবং ভিন্ন মতের সাংবাদিক থাকতে পারেন, আপনাকে একটা লিস্ট দিতে হতো। আমরা যে বৈষম্য বিরোধিতার কথা বলছি, ফ্যাসিজমের কথা বলছি, প্রেস ক্লাবই তো একটা ফ্যাসিবাদী অর্গানাইজেশন বানিয়ে ফেলেছিলেন তারা। এবং এই লোকগুলো কিন্তু জীবনে বড় হয়েছেন, যতটুকু হয়েছেন সাংবাদিকদের পুঁজি করে, সাংবাদিকদের দাবি দাওয়াকে পুঁজি করে। এখন এইরকম একটা কমিউনিটি যে আর 10টা কমিউনিটির মতো না, কেননা আপনার ভেতর দিয়ে তো জনগণের দাবি, জনগণের মতামত প্রতিফলিত হওয়ার কথা। যার নাকি এরকম সুবিধাবাদী রোল, এবং যে সুবিধাবাদের জন্য জামাতের নেতাদের সাথে বসে যেতে পারেন 2 সপ্তাহ আগে অন্য কথা বলে, তার উপরে আপনি কিভাবে ভরসা রাখতে পারেন? এদেরকে কোনো লাজ লজ্জা মিনিমাম কিছু নেই? না, আমি তো মনে করি এই কমিউনিটির উচিত না, এই কমিউনিটির উচিত। 2 দিন আগে শেখ হাসিনার দোসর, এখন আবার জামাতের নেতাদের সঙ্গে বসছে। আমি একটা কথা বলি, আপনি তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন,
দেখুন, কমিউনিটিতে খারাপ লোক থাকবে না তা তো না, খারাপ লোক থাকবে, কিন্তু তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা আপনার দায়িত্ব। আরেকটা কথা বলি, যে যেভাবেই আটক করা হোক, কিছু সাংবাদিক তো আটক হয়েছে, আমরা ওটার নিন্দা করতেই পারি, কিন্তু এদেরকে আটক না করে আপনি কি স্ববিরোধিতা করছেন না? এবং তারা নিশ্চয়ই এমন কাউকে ধরার চেষ্টা করছে যাতে তারা আটক না হতে পারে। তার মানে আপনি দেখেন ব্যক্তি স্বার্থের জন্য তারা কত নিচে নামতে পারে। এবং এই ধরনের পুনর্বাসন প্রক্রিয়াতে একটা কথা বলি, অর্থনৈতিক খেলা আছে, নীতির খেলা আছে, এবং ভবিষ্যতের পদ পদবীর খেলা আছে। পুনর্বাসন প্রক্রিয়া কিন্তু নিরীহ না, কিন্তু এর প্রত্যেকটা খেলাই আপনাকে একজন বেঈমান হিসেবে উপস্থাপন করবে গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, যারা জীবন দিয়েছেন এবং যারা এখনও বেঁচে আছেন হাত কিংবা পা হারা হয়ে। কাজে এইরকম রোলে আজকে বিএনপিকেও আমি বলবো, জামাতকে তো বটেই, এমনকি প্রশাসনের কেউ অথবা পুলিশের কেউ যেন এই রোলে না যায় যে কাউকে পুনর্বাসনের দায়িত্ব আপনি নেবেন না, তাকে ন্যাচারাল জাস্টিসের ভেতর দিয়ে যেতে দেন। শোনেন, এই লোকগুলোর অনুতপ্ত হওয়ার সময়, এই লোকগুলোর এখন বুঝতে হবে। আরেকটা কথা বলি, টেলিভিশন চ্যানেল বা নিউজ পেপার আপনি 2-3 রকমভাবে বিবর্তন করেছেন। একটা হচ্ছে মালিকানায় আপনি বিএনপি সমর্থক বা ভিন্ন মতের সমর্থককে নিয়ে এসছেন, আরেকটা হচ্ছে সম্পাদকীয় বোর্ডে আপনি নতুন লোক নিয়ে এসছেন, আরেকটা হচ্ছে আপনি আত্মগোপনে থেকে পরিচালনা করছেন কিন্তু বাইরে দেখাচ্ছেন যে আপনি করছেন না। এইগুলো যদি সংবাদপত্রের বা গণমাধ্যমের চরিত্র হয়, সেই গণমাধ্যম কি আসলে গণমাধ্যম? এই মানুষগুলো কি আসলে গণমাধ্যমের কোনো মানে যৌক্তিক কোনো ক্যারেক্টার? আমার তো মনে হচ্ছে না। আমি সত্যিই বলি, এই দেশের তরুণ রিপোর্টার বা তরুণ যারা ডেস্কে কাজ করেন, যারা এডিটোরিয়ালে কাজ করেন, তাদের মতো মেধাবী, তাদের মতো কর্মঠ, তাদের মতো সৎ খুব কম মানুষকে আমি দেখেছি। কিন্তু নেতৃবর্গের চেহারা গত 15 বছরে আমরা যেভাবে দেখলাম, তাদের একধারে একসাথে পদত্যাগ করা উচিত, পালিয়ে যাওয়া উচিত এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত, যে যেই সংগঠন থেকেই করতে পারি। কেননা আপনার এই দুষ্ট চক্রকে বের করে দিতে পারলে, দূষিত রক্ত বের করলে শরীর যেরকম মানে তরতাজা হয়ে ওঠে, আবার আমার ধারণা গণমাধ্যমও তাই হবে যদি এদেরকে আমরা ব্যবস্থা নিতে পারি। সাংবাদিক মাসুদ কামাল, আপনারা বলছিলেন যে নানান ধরনের সুযোগ সুবিধা তারা নিয়েছে, প্লট, ফ্ল্যাট, বিদেশ যাত্রা, নানান ধরনের অনৈতিক সুবিধা। শুধু তাই নয়, আমি যদি একটু মনে করিয়ে দিই, আপনারা যেখানে বসে কথা বলছেন, এই 21 টেলিভিশন দখল হয়েছিল, এই দখল প্রক্রিয়ার সঙ্গে ডিজিএফআই থেকে শুরু করে আরও নানান ধরনের কম্পোনেন্ট ছিল রাষ্ট্রের। তার মধ্যেই যে সাংবাদিকদের একাংশ, বিশেষ করে মঞ্জুর হাসান বুলবুল, তিনি তো সিও হয়ে এলেন একটা দখলকৃত প্রতিষ্ঠানে, এবং এটা যে প্রকৃত মালিক বা চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে জেলে পুরা হলো, কথিত রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হলো। এরকম আরও অনেক অভিযোগ মঞ্জুর হাসান বুলবুলের বিরুদ্ধে রয়েছে। কোন কোন এনজিও তারা দখল করেছে সেগুলো আমরা কম বেশি জানি। এই লোকগুলো যদি আবার সত্যিই পুনর্বাসিত হয়, তাহলে আমরা তো সমাজে একটা চিত্র দেখেছি, ভয়ঙ্কর চিত্র, সামনে আর কি দেখব? না, তারা আমার মনে হয় তারা পুনর্বাসিত হবেন, তাদের সে প্রতিভা আছে। পুনর্বাসিত মানে যে কোনো আপনার জুতা যেটি আনেন না কেন, জুতার মধ্যে তার পা ফিট করে ফেলাবো। তারা কেমনি ফিট করে ফেলায়, তারা পারে, তারা এগুলি পারেন। ইন্টারেস্টিং কি জানেন, আমি বলি আপনাকে, এটা খেলে আমি এই 4 জন লোক নিয়ে বলবো, কোনো পুরা সোসাইটি আমাদের সাংবাদিকতা কমিউনিটি নিয়ে বলি। ধরেন আপনার কাছে আমরা এখন এমন একটা খরার মধ্যে আছি, ধরেন আপনার কাছে একজন সাংবাদিক আসলো, জুনিয়র সাংবাদিক, আপনার অফিসেরই নতুন সাংবাদিকতা ঢুকেছে। সে এসে আপনার কাছে বলে যাচ্ছে, পান্না ভাই, আমি তো সাংবাদিকতা যদি থাকতে চাই, তো আপনি আমাকে বলেন তো আমি কার মতো হব, মানে আমার আইডলটা কি হতে পারে। একটা লক্ষ্য থাকে না মানুষের, যে আমি কত বড় হব, আমি কি হিমালয়ের মতো আরো হব, নাকি আমি উয়ের ঢিবির মতো বড় হব। একটা আইডল তো থাকবে। আপনি যদি বলেন এখন তো বলতে পারছি না, তুমি আমাকে 7 দিন সময় দাও, 7 দিন পরে কি আপনি একটা নাম বলতে পারবেন যে তুমি ওর মতো হও? পারবেন না। কম বেশি আপনাদের মতো লোককে বের করবো। আচ্ছা, এটা হলো কি জানেন, বেল্টের নিচে মারা আর কি, তাদের আমি আর কথা বলতে হিট করে দিলেন আপনি। আচ্ছা, ওইটা না, তো আপনি পারবেন না। আসলে কিন্তু আমাদের কোনো আইডল নাই এখন। যাদেরকে বড় করে দেখানো হতো তারা কিন্তু এরা, ইকবাল সুবহান যদি যাদের বড় করে দেখানো হতো। অথচ ইন্টারেস্টিং জানেন, এই লোকটার হাত দিয়ে ডেইলি অবজারভারের শেষ পেরে একটা মারা হয়েছিল, ইকবাল সুবহান চৌধুরী। ওমর ফারুক কত বড় সাংবাদিক, আমার ডিপার্টমেন্টের ভাই, কি বলবো। মঞ্জুর হাসান বুলবুল, সেটা তো আপনি নিজে তার কলিগ ছিলেন, আমার সে ভাগ্য হয় না ওনার কলিগ হওয়ার, আপনি তো ওনার কলিগ হয়েছে। ভাগ্য হয়েছে একই ডিস্ট্রিক্টের মানুষ হওয়ার। হ্যাঁ, উনি আমি ওনার জেলার মানুষ, ওনার জেলার অধিবাসী আমি। কিছু যদি জেলার দিকে যায়, আবুল কালাম আজাদ, আমরা ওনার মতো ভাগ্য, উনি হলো শেখ রেহানার মতো ভাগ্যবান।
আবুল কালাম আজাদ। শেখ রেহানা যেমন উনি কিন্তু কেউ না, কিন্তু উনি সব পাইছেন। উনি সব এর মতো ভাগ্যবান বাঙালির দ্বিতীয়টা নাই আর পৃথিবীতে। আর আবুল কালাম আজাদ এরকম দুইবার প্রেস সেক্রেটারি হয়েছেন, বিএসএস এর এমডি হয়েছেন। মানে মানে সাংবাদিক হিসেবে ওনার কোনো লেখা আপনি পড়ছেন কিনা আমি যাই না, ইহ জগতে না। তো উনি কি একটি বিষয় সর্বজন স্বীকৃত, উনি ভোটের সময় প্রেস ক্লাবের নির্বাচনের সময় যে পরিমাণ টাকা দিয়ে ভোট কিনতেন, এটা তো প্রচলিত আছে আমাদের মধ্যে, সেই বিষয়ে খুব পারদর্শী। এখন এরাই কিন্তু আমাদের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতা, এরাই দখল করে আছেন। আমি তো বলবো এখানে এই যে লোকগুলি বলছেন এখানে 4 জনের মধ্যে আমি কমপক্ষে 3 জনের নাম বলতেই পারি, যে এই 3 জনের কারণ আমাদের এই যে ইউনিয়নটা যে দ্বিধা বিভক্ত, এখানে যারা দায়ী, যে 2 ফোরামের যে 7-8 জন লোক দায়ী, সেখানে আমার 3 জনই এখানে আছে, 3 জনই এখানে আছে। তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ইউনিয়নটাকে দ্বিধা বিভক্ত করে রাখছে এই লোকগুলো। তার মানে কমিউনিটিকে আপনি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করছেন এই লোকগুলো চিন্তা করেন, কমিউনিটিকে ভাগ করে ফেলেছে টোটালি তাদের বেনিফিটের জন্য। সাংবাদিকদের যে এখন সাংঘাতিক বলা হয়, নিজে বলতে আমি সাই ফিল করছি এই লোকগুলোর কারণে। আমি তো বললাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখানে কমপক্ষে 3 জন লোক আমি শিওর জানি, এবং তারপর আরো থাকতে পারে, হয়তো 4 জনই হতে পারে। আমি 3 জনের ব্যাপারে কনফার্ম। আমি তো আমার তো ভাই এমপ্লয়ার মানুষ এদের কাছে, তারপরে তো দেখতে 36 বছর হয়ে গেছে। 36 বছর ধরে আমি ঢাকা শহরের সাংবাদিকতা করি ভাই, মেইন স্ট্রিম জার্নালিজম করি। কিছু কিছু দেখছি এই লোকগুলো, এই প্রত্যেকটা লোক যদি মনে করেন পৃথিবীর থেকে কোনো একটা জাদু বলে নিশ্চিহ্ন হয়ে যায়, মানে আমার চেয়ে হ্যাপি আর কেউ হবে না। আপনার তো অনেকেই হ্যাপি হবে, আমি এত হ্যাপি যে গেছে আপদ দূর হয়েছে। এরা আমাদের সাংবাদিকতার জগতে কোনো ভূমিকা রাখে নাই। আমি এই লোকগুলোর কথা বললাম, কোনো ভূমিকা রাখে নাই। এই লোকগুলো আমাদের ক্ষতি করেছে, একটা মানে আপনার গণমানুষের সাংবাদিকতার জন্য অথবা সাংবাদিক কমিউনিটির জন্য কোনো কিছু করেছে, এরা কোনো কিছু করেছে। একটা ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম, বা আগামী 7 দিন যদি আপনারা আমাদের শুনেন, আমাকে একটা ফোন করে বলেন যে আমি অমুক, আমি এই কাজটা করছি, বলেন ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ছাড়া তারা কি করছে আমাদের এই কমিউনিটির জন্য? কিচ্ছু করে নাই। অথচ প্রত্যেকটা কাজে ওয়েস বোর্ড বলেন, অমুক বলেন, তমুক বলেন, এরা আছে সব জায়গায় তারা আছে। এত বছর ধরে আজকে টেলিভিশন আসছে আমাদের এখানে কত বছর বলেন আপনি? আজকে আপনার 30 বছর হলে আমাদের এখানে বেসরকারি টেলিভিশন আছে। এই 30 বছর ধরে এরা একটা বেসরকারি টেলিভিশনকে একটা ওয়েস বোর্ড দিতে পারে নাই। এই যে আপনি এখানে চাকরি করেন, আপনার সাংবাদিক না, আসলে আপনার প্রতিষ্ঠান আপনাকে সাংবাদিক হিসেবে স্বীকার করে না, কারণ সাংবাদিকতার যে ওয়েস বোর্ড আছে, যে বেতন কাঠামো, সেই কাঠামো আপনি বেতন পান না। আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইয়েতে আপনাকে বানে রাখছে, এরা করতে দেয় নাই। আপনি যাবেন, বড় বড় ডায়লগ বাড়বে, এইটা সেটা ওইটা সেটা বলবে, এর কারণে হয় না, তার কারণে হয় নাই, অমুক করতে দেয় নাই, তমুক করতে দেয় নাই। বাবা তো তুমি কি করছো? তুমি তো এই কমিটিতে ছিলা, পারে না এরা করতে, সদিচ্ছায় ছিল না, করতে চায় নাই তোর ভাই, টাকার বিনিময় করছে। তারা মালিকদেরকে বলছে তুমি আমার টাকা তো আমি যে কোনো ভাবে আটকাই দেবো, বরং উল্টোটাই করেছে, এরা তো এটাই করছে। তো এগুলো আপনি কি বলবেন? এগুলো হয়েছে আমার এই দেশে, এরা করেছে। ইকবাল সুবহান চৌধুরী উনি যখন বিএফএস সেক্রেটারি ছিলেন, মানে প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি একটা পত্রিকার মানে আপনার হায়ারিং ফায়ারিং অথরিটি ছিলেন। একদিকে শ্রমিক, একদিকে মালিক। এই লোক কি না পাইছে, এরা একটা পত্রিকার মালিক হয়েছে, একটা টেলিভিশনের মালিক হয়েছে, 2 দিকে সে ক্রিম খায়, আবার ওদিকে প্রাইম মিনিস্টারের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা হয়েছে। একজন তো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স নিয়ে 3-4 জায়গায় বিক্রিও করেছে, মঞ্জুর হাসান বুলবুল। তো ওগুলো তো হচ্ছে না ভাই। তো এরা যখন বাইরে যায় তখন এরাই সাংবাদিক হয়, আমরা কিন্তু না, আমরা তখন পাবলিক। এদেরকে দেখে, এদেরকে দিয়ে আমাদেরকে লোকে বিচার করে, অথচ আমরা কিছু বলতে পারি না। মানে কত বড় দুর্ভাগ্য এটা। কিন্তু আমি বলছি না খালি এটা, ওই ইয়েতে আপনার বিএনপি পন্থী যারা আছে, যারা এখন আবার মানে দাপিয়ে বেড়াচ্ছে, যারা একই জিনিস, একই মাল। প্রেস ক্লাবটাকে চোর দখলের মতো করে এখন এরা দখল করে নিয়েছে। বিএনপি পন্থীরা দখল করছে, জবরদখল করছে। এর আগে শফিকুর রহমান করছিল, আওয়ামী পন্থী শফিকুর রহমানটা করছিল দখল। এখন এরা করছে, ওরা করছে, আমরা করবো না, আমরা দখল করবো। দখল কে ফেলাইছে? আমি সভাপতি, আমি সেক্রেটারি। কোত্থেকে আসলো এরা ভাই? এরা সাংবাদিকদের শেষ করে দিচ্ছে। সাংবাদিকরা যে একটা মানে মানুষের জন্য কাজে লাগতে পারে, এরা বোঝায় যে সাংবাদিক এই কাজ থেকে দূরে থাকতে হবে। আমরা সেই অবস্থায় ফেলা দিচ্ছি, আমাদেরকে এরা নিয়ে গেছে। আমরা আলোচনা ফিরবে ছোট্ট একটা বিরতি পরে, দর্শক ফিরছে খুব শিগগির।
আবারও আমন্ত্রণ 21 রাতে কথা বলছি সাংবাদিকতার নীতি নৈতিকতা নিয়ে। বিশেষ করে হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও, সাবেক স্বৈর শাসকের দোষর হওয়া সত্ত্বেও যেই কথিত সাংবাদিক নেতাদের আমরা দেখলাম জামাত নেতা বা জামাতের আমিরের সঙ্গে, সেই বিষয়ে কথা বলছি যে তারা কতটা পুনর্বাসিত হবেন। সাংবাদিক আশরাফ কায়সার, যে কথাগুলো সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যে এই সব কথিত সাংবাদিক নেতা সমাজের কোনো উপকার তো করেনি, বরঞ্চ তাদের কারণে পুরো সাংবাদিকতার ইন্ডাস্ট্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যে একটু আপনাকে ক্লু ধরিয়ে দিই, ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সাইবার সিকিউরিটি আইন হলো, এবং আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, এই নীতিমালা প্রণয়ন কমিটিতে মঞ্জুর হাসান বুলবুল বা ইকবাল সোবহান চৌধুরীর মতো মানুষরা ছিলেন। তাদের পরামর্শে কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলি বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলি, এগুলো প্রণীত হয়েছে। দিনে মানে রাতের অন্ধকারে তারা পরামর্শ দিয়েছে, সরকার সেগুলো করেছে, দিনের আলোয় এসে তারা এর বিরোধিতা করেছে। মানে আমরা বলি দুমুখী সাপ, আমরা তো দেখি চতুর্মুখী সাপ। দেখুন, এদেরকে আমি গত 15 বছর বলতাম দিন শেষে আওয়ামী লীগ। মানে দিনের বেলা সে অনেক ঘোরাঘুরি করে, প্রিটেন্ড করে যে সে কমিউনিটির জন্য কাজ করছে, সে চিন্তাশীল মানুষ, কিন্তু তার জমা খরচ এক জায়গায়। এখন দেখলাম সে দিন শেষে জামাত। তাই তো? এবং আপনি শুধু অপেক্ষা করেন, পুনর্বাসিত হওয়ার জন্য দিন শেষে তারা হিজবুত তাহরীরও হতে পারবে, কারণ নৈতিকতার মান এত নিচু। আচ্ছা, এই যে 4টা লোক, তাদের কোনো লেখা আপনি পড়েছেন? তাদের সাংবাদিকতার কোনো মানে আমি তো বলে থাকি বিচিত্রায় আমি যে একটা কভার স্টোরি করতাম 17 পেজ, আমি এদের একজনের সম্পর্কে একবার বলেছিলাম উনি ওনার সারা জীবনে আমার একটা কভার স্টোরির যে ওয়ার্ড, সেই কাজটি করেছেন কিনা, পরে খোঁজ নিয়ে দেখছি করেনি। মঞ্জুর হাসান বুলবুল, তার লেখা পড়েছে, না বললে এটা অন্যায় হয়ে যাবে। যখন দালালি করতে গিয়ে বা তাবেদারি করতে গিয়ে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বেশি বেশি লেখা, জন্মবার্ষিকীতে বেশি বেশি লেখা, টাকার বিনিময়ে সেই লেখাগুলো পড়েছে। কোনো একটা জাতীয় দৈনিক তার লেখা ছাপায় নাই, অন্যের চর্যবৃত্তি বলে। আচ্ছা, ওকে, আচ্ছা, এইটা বলছি এই জন্য, দেখেন সাংবাদিক নেতা কে হবে যে এই ইন্ডাস্ট্রির ভালো করবে, যে নতুন ছেলে মেয়েদেরকে আগ্রহী করবে, প্রশিক্ষণ দিবে, আপনার ওয়েস্টবোর্ড না পেলে আপনার পক্ষে লড়াই করবে। মালিকরা যখন অন্যায় আচরণ করবে, এরা ঠিক উল্টোটা করেছে। এরা কি করেছে? সরকারের তল্পি বাহক হয়েছে, মালিকের তল্পি বাহক হয়েছে। এরা একটা জিনিস শিখেছে, নিজের স্বার্থ কী করে আদায় করতে হয়, এবং সেইটার জন্য পদ পদবি নিয়েছে, সেটার জন্য আপনার কমিউনিটিকে ব্যবহার করেছে। কাজে আপনি যে বলছিলেন যে আদর্শের নাম কি হবে, এরা পরিত্যাজ্য নাম। মানে যেখানে মঞ্জুর হাসান বুলবুল দেখবেন বা ইকবাল সোবহান দেখবেন, আপনি ওই পদ দিয়ে আর হাঁটবেন না যদি আপনি সাংবাদিক হতে চান, কেননা এরা হচ্ছে অনাচারের প্রতিকৃতি। ঠিক আছে? দেখুন, আমি একদম আবারও বলি, বিএনপিপন্থী সাংবাদিকদের যাদেরকে আমরা এখন প্রেস ক্লাব দখল করতে দেখেছি এবং অন্যান্য প্রতিষ্ঠানে গেছেন, তারা কোনো পার্থক্য নাই, ওই একই চরিত্র। তাদের মধ্যেও সাংবাদিকতা নাই, তাদের মধ্যেও আছে যে মালিককে বা সরকারকে তারাই করবেন। ইকবাল সোবহান চৌধুরীর ব্যাপারে বিশেষ করে বলি যে আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন এবং সাগর রুনির মতো একটি জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে, 111 বার তদন্ত রিপোর্ট পিছিয়েছে। আমার হাঞ্চ হচ্ছে যে সাংবাদিক দম্পতি কোনো একজন হয়তো এই হত্যাকাণ্ডের আশেপাশে ছিলেন, আমার হাঞ্চ। আর কমিউনিটিটা এই হত্যাকাণ্ড সম্পর্কে অবগত, এবং কোনো কোনো নেতা এই হত্যাকাণ্ডের তদন্ত পিছিয়ে দেওয়ার ওকালতিটিও করেছেন। কেননা ন্যারেটিভ যেটা বাজারে এসছে, সেই ন্যারেটিভের বিশ্বাসযোগ্যতা আমার কাছে কম, আমার কাছে অন্য কিছু মনে হয়। আমি সত্যি আশা করব সরকার অত্যন্ত নির্মোহভাবে এই তদন্তটি আবার শুরু করবে, এবং আমরা যেন জানতে পারি একটা সাংবাদিক দম্পতি কেন এইভাবে নৃশংসভাবে খুন হয়েছিল। আচ্ছা, ইকবাল সোবহান চৌধুরীর ব্যাপারে প্রতিবাদটি কিন্তু তখনই হয়েছিল যে ওনার কারণে আন্দোলনটি আগাচ্ছে না, ওনার কারণে তদন্ত আগাচ্ছে না, এবং উনি বাধাগ্রস্ত করছেন তদন্তকে। আপনার মনে আছে নিশ্চয়ই। তার মানে হচ্ছে যে একজন উপদেষ্টার রোল কি এটা? একজন উপদেষ্টার রোল তার ঝাঁপিয়ে পড়ার কথা যে আমার কমিউনিটির একজন এভাবে নৃশংসভাবে খুন হয়েছেন। কাজে এই চরিত্রগুলো যে এখনও বেঁচে আছে, অনেকটা তেলাপোকার মতো, টিকটিকির মতো, এদেরকে আমাদের রিমুভ করতেই হবে। মাসুদ ভাই যেমনটি বলছিলেন কোনো একভাবে পুনর্বাসিত হয়ে যাবেন। শোনেন, যার মেরুদণ্ড নাই সে কিন্তু চিপ ইন করতে পারে, অল্প একটু জায়গা দিয়েও ঢুকে যেতে পারে, তারপরে যখন সুযোগ পাবে শার্ট পাঞ্জাবি কোনো একটা পরবেই। কিন্তু আমাদেরকে এইবার ছিদ্রটা ছোট করে আনতে হবে যাতে এই চরিত্রগুলো বিলীন হয়ে যায় এবং আমাদের দৃশ্যপটে যেন এদেরকে আমরা না দেখি। একইভাবে আমি কিন্তু সংস্কৃতি অঙ্গনের অনেক মানুষের কথা বলি, ধরেন জাতীয় কবিতা পরিষদ, এর প্রয়োজন কি? সম্মিলিত সাংস্কৃতিক জোট, তার প্রয়োজন কি? জাতীয় আবৃত্তি পরিষদ, কি প্রয়োজন জানেন? আসাদুজ্জামান নূর অ্যারেস্ট হওয়ার পরে 13টি সংগঠন, এই জাতীয় দোকান, তারা বিবৃতি দিয়েছে। 15 বছরে খুঁজে বের করেন তো তার কয়টা বিবৃতি আছে? কয়েকটা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল কেড়ে নেওয়া,
ওই বিবৃতিতে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করা ওই বিবৃতিতে আছেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আছেন। ঠিক আছে, তাহলে শিক্ষক, সংস্কৃতিজীবী, সাংবাদিক, এই যে যাদেরকে আপনি মনে করেছেন যে তারা গিলা করা পাঞ্জাবি পরা লোক, অত অপরাধী না, আপনি ভুল ধারণা করেছেন। আপনি তাদেরকে এবার প্রকৃষ্টভাবে স্পটলাইট ফেলে দেখেন এবং চেষ্টা করেন যে সমাজ থেকে তাকে বিচ্যুত করা যায় কিনা। কেননা দেখুন, আমরা তো বারবার বলছি যে আমরা একটা ক্লিনজিং এফেক্টের ভেতরে যাচ্ছি, সরকারে করছি, সেনাবাহিনীর ভেতরে করছি, আপনার পুলিশে করছি। আপনি এই যে ফ্যাসিবাদের যে সবচেয়ে উগ্রবাদী অংশ, আপনি কোনো সাংবাদিক মানে কিভাবে নেক্সাস তৈরি করেছিল মিলিটারি ইন্টেলিজেন্সে, ডিজিএফআইতে, প্রাইম মিনিস্টারের অফিসে এবং গণমাধ্যম এবং বিজনেসম্যান, এই যে নেক্সাসটি, এটি যদি আপনি নেটফ্লিক্সের সিরিজ করেন, আপনাকে বলে দিচ্ছি 10টি ব্লকবাস্টার সিরিজ করতে পান না। আমাদের হয়তো এই প্রফেশন ছেড়ে নেটফ্লিক্সের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যেতে পারি আমরা। কিন্তু আমি এই জন্য বলছি যে পৃথিবীকে কিন্তু আমাদের এই গল্প বলতে হবে। যেমন করে বলতে হবে আপনি ফ্যাসিবাদী শাসনটি কীভাবে ফেলেছেন, তেমন করে বলতে হবে যে যাতে করে অনাদিকাল পর্যন্ত এই প্রফেশনের মানুষকে যেন মানুষ জানে যে 2024-এ তাদেরকে এরকম করে আমরা বিচার করেছিলাম, এইভাবে তাদের গল্পটা বলি এবং আমরা ছিদ্রটা এতই ছোট করেছিলাম তারা যেন কোনোভাবে কৌশলে ঢুকে যেতে না পারেন। দেখুন, যার ইজ্জত সম্মান আছে, যার সেন্স অফ রেসপেক্ট আছে, সে কিন্তু মঞ্জুরুল হাসান বুলবুলের রোলে যাবে না, ইকবাল সোবানের রোলে যাবে না। জামাতের সাথে বসতে আপনার 14 বার দ্বিধা করার কথা। আপনি যদি একটা সুস্থ মানুষ হয়ে থাকেন, আপনি যদি প্রগতির কথা বলে থাকেন, কিন্তু এদের তো কোনো দ্বিধা হয়নি। তারা কিন্তু কৌশলে বসেছেন। এখানে আমি শোনেন, জামাত কতটা বুঝতে পেরেছে আমি জানি না কাদের সাথে বসে আপেল খেয়েছে, কিন্তু যারা খেয়েছে তারা জানে কাদের সাথে বসে খেয়েছে। তারা বুঝতে পারছে যে এক ধরনের ছায়া বিস্তার করছে জামাত, প্রভাব বিস্তার করছে জামাত, এবং এখানে দেখেন তাদের কোনো বাছবিচার নাই কাকে ধরে সে এই পাপ মোচন করবে অথবা পুনর্বাসিত হবে। এই জায়গাটিতে তারা এত নিম্নমানের। আপনি, আমার মনে হয় যে আমি শুধু সাংবাদিকতা প্রফেশন বলবো না, আমি সংস্কৃতি অঙ্গনের মানুষের হতাশা টের পাই। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর রোল যখন তারা দেখে, অথবা তারা যখন দেখে যে আপনার কুদ্দুস এবং আহকামের মতো ছেলেরা শহীদ মিনারে ঠিক করতো কার লাশ যাবে কার যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের লাশ যায়নি, আমাদের পিয়াস করিমের লাশ কিন্তু যায়নি। ওরা ইজারাদার ঠিক করেছে যে কে দেশপ্রেমিক। আপনি ভাবেন দেখি যে একটা দেশের কে দেশপ্রেমিক, ওটা ঠিক করে কয়েকজন টাউট, কয়েকজন বাটপার। ঠিক একইভাবে আপনি যদি আরেকটু ভিতরে যান, শিক্ষকদের ভিতরে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী শিক্ষক, ভিসি, ইউজিসির চেয়ারম্যান, এই লোকগুলোকে আপনি কিভাবে দেখবেন? আমার তো প্রায় মনে হতো যখন প্রাইম মিনিস্টারের ওখানে প্রেস কনফারেন্স হতো যে এই লোকগুলো নিউজ রুমে ফেরত যায় কি করে। আমরা নিজেরা তো লজ্জা পেতাম। দেখেন, আপনি যখন বলতেন যে প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছি বলে আপনি বলতেন যে বিশ্ব আপনাকে নিয়ে যাচ্ছে, আমাদের কি হবে, আমাদের তো নেতা থাকলো না। যখন একজন ব্যবসায়ী বলেন প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, এবং মানে যিনি মানে নৌকা না পেয়ে অন্য প্রতীকে নির্বাচন করেছেন, ক্ষরণটা আপনি বোঝেন। এবং দেখেন এই আন্দোলনে কে কি রোল প্লে করেছে, কার কয়টা লাশ গেছে, পূর্ব পরিকল্পিত ছিল না পরে পরিকল্পিত, এই নিয়ে কিন্তু আরও 10 বছর বিতর্ক চলবে। এটা অস্বাভাবিক না। অনেকে অনেক কথা বলবে, ক্রেডিট নেবে, কিছু বানানো ক্রেডিটও নেবে। হ্যাঁ, কারণ মনে রাখবেন 1000 জন মানুষ যখন বলে আমার জীবন দিতে এসছি, ওর মুখে কেউ দাঁড়াতে পারে না। সেটা কোন দলের সদস্য সেটা কিন্তু ইতিহাস জানে, সেটা আপনার বলতে হবে না। কাজে আমি বলতে চাচ্ছি যে এই রোল তো আমরা দেখেছি যে আপনার এরকম করে সাংবাদিকতাকে কালিমাযুক্ত করেছেন, তাদের সবাইকে কিন্তু আপনি এখন আটক করেন নাই। এই 4 জন যদি অবিলম্বে আটক না হয়, আমি কিন্তু ভীষণভাবে প্রশ্ন করব যে তাহলে আমাদের কি দ্বিচক্ষু নীতি অবলম্বন করছি সাংবাদিকদের আটকের ক্ষেত্রে? আমার প্রশ্ন সেখানে, সাংবাদিক মাসুদ কামাল জামাতের সঙ্গে বসছে বা জামাত হয়তো তার রাজনৈতিক কৌশল, রণকৌশল যাই বলে না কেন তাদেরকে হাতে নেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগে ভোট নেবে, নৌকার ভোট নেবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু ধরলাম। কিন্তু সরকারের দ্বৈত নীতি কেন? সরকারের দুর্বলতা কোথায়? জামাত তো আর সরকারে নেই আক্ষরিক অর্থে বা প্রত্যক্ষভাবে। তাহলে আমরা যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রী যে জেনারেল সাহেব আছেন বা আইন উপদেষ্টা আছেন, তারা কি করছেন? তারা না আসলে দ্বিধায় থাকে এরা, বুঝলেন? আমি এই যেটা দেখেছি আর কি, এরা ভাবার চেষ্টা করে আগামীতে কে ক্ষমতায় আসতেছেন, আমরা কাদেরকে বিরক্ত করতেছি, আমরা কাদেরকে খুশি করতেছি। আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি আমি দেখেছি এবং সেই টেন্ডেন্সি এখন অব্যাহত আছে।
ওনারা হয়তো ভেবেছেন যে আগামীতে জামাত পাওয়ারফুল হচ্ছে, তাহলে জামাত নেতা এখানে বসেছেন, ওখানে যাওয়াটা কি ঠিক হবে কিনা, অথবা জামাত নেতা বিরক্ত হবেন কিনা। একটা কথা আমি আগে বলেছিলাম না, আমি ওই কথাটা আবার বলি, ওইটা বলে আমি শেষ করি, আপনার অনুষ্ঠান তো অনেকক্ষণ হয়ে গেল। একটা কথা আছে না, বলা হয় খুব, কিন্তু যে কোন জেতা কোন হারা, এই যে বসাটা, কে জিতলো কে হারলো, আমরা কিন্তু নানাভাবে বিশ্লেষণ করলাম। প্রথমত বললাম যে সাংবাদিকরা জিতলো, ওরা চার ধান্দাবাজ সাংবাদিক, তারা জিতলো, তারা জামাতের সঙ্গে বসতে পেরেছে। আগে যেরকম মানে শেখ হাসিনার সঙ্গে বসতো, ছবিটাকে বড় করে রাখতো ড্রয়িং রুমে, এখনও তো এই ছবিটা তোরা রাখবে, আগামীতে যাই দেখবেন এই জামাতের সঙ্গে ওনাদের কত ভালো সম্পর্ক, হয়তো ওনারা জিতলো। আবার মনে করেন অনেকে বললেন না জামাতও জিততে পারে, কারণ জামাত আওয়ামী লীগের খুবই একদম আওয়ামী লীগের যারা নাকি মূল সাংবাদিকদের মধ্যে, তাদের 4 জনের সঙ্গে তারা বসছে, অতএব আওয়ামী লীগের ভোটগুলো তারা পেতেই পারে, অথবা তারা আওয়ামী মনোভাবাপন্ন লোকদের প্রতি এক ধরনের সিম্প্যাথি তারা ধারণ করে, এক ধরনের সহানুভূতি দেখাচ্ছে, তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে, এটাও হতে পারে। কিন্তু তো যদি আমি সেভাবে যদি আপনি দেখেন, তাহলে তো মনে করি যে উভয় পক্ষ জিতছে, এখানে কোনো কাকতালীয় কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু অনেকে বলার চেষ্টা করছেন না জামাত জেতেনি, জিতেছে এই কথিত সাংবাদিকরা আর জামাত, এই দুই পক্ষই জিতছে। হ্যাঁ, দুই পক্ষই জিতছে, যে দুই পক্ষই পরস্পরকে ব্যবহার করে এক ধরনের আত্মতৃপ্তি পেয়েছে, বা আমি আমার মিশনটা সাকসেসফুল করতে পারলাম। হেরেছে সাধারণ সাংবাদিকরা, হেরেছে আমি আপনি, হেরেছে দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষ যখন বিপ্লবটা করে, আন্দোলনটা করে, সে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটা হেরেছে। সেই স্পিরিটটাকে নিয়ে এরা ব্যবসা করছে। কিন্তু সেই আন্দোলনের স্পিরিটটা যাদেরকে উৎখাত করতে চেয়েছিল, তারা আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। আমরা এই দৃশ্য দেখলাম, ঠিক না? সে আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে গেছিল, যে আমি যদি জামাতের কথা ধরি অথবা শিবিরের কথা ধরি, তারা জিতেছে, কিন্তু তারা এগিয়ে নিয়েছে আমাদেরকে নিয়ে, তারা পুঁজি করে তারা ব্যবসা করছে, তাদের আগামীতে নির্বাচনে যাওয়ার কথা ভাবছে। তার মানে সাধারণ মানুষ হেরেছে এবং মানে ওরা জিতছে। কিন্তু কাজে এতে অবাক হওয়ার কিছু নাই। যুগে যুগে এই ভূখণ্ডে এটাই হয়েছে, যুগে যুগে এই ভূখণ্ডে যত আন্দোলন হয়েছে, যত গণ অভ্যুত্থান হয়েছে, যত বিপ্লব হয়েছে, সব জায়গায় কিছু লোক লাভবান হয়েছে, আর বাদ বাকি ম্যাক্সিমাম যারা আন্দোলনটাকে এগিয়ে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা হেরেছে, তারা প্রতারিত হয়েছে। আমরা আরেকবার একটা প্রতারণার মানে শুরুটা অবলোকন করলাম এই ঘটনার মাধ্যমে। এই যে মঞ্জু হাসান বুলবুল, আপনি প্রেস ক্লাবের কথা বলছেন যে কিভাবে প্রেস ক্লাব নিয়ন্ত্রণ হয়েছে, নিয়ন্ত্রণ করাটা তো আমরা দেখেছি সাংবাদিক আশরাফ কায়সার। এই মঞ্জু হাসান বুলবুল তার ঘরের কাজের লোককেও মেম্বারশিপ দিয়েছে, কিন্তু যারা প্রকৃত সাংবাদিক তাদের নাম কেটে দিয়েছে। আর আরেকটা জিনিস আমি মনে করে দিচ্ছি, আমি বলছি না প্রতিহিংসার রাজনীতি করতে হবে, প্রতিহিংসার সাংবাদিকতা করতে হবে। যে নামগুলো আপনারা বললেন, যে রুহুল কবির রিজভীকে ঢুকতে দেয়নি, মির্জা ফখরুল ইসলাম আলমকে ঢুকতে দেয়নি, কিংবা বিএনপিপন্থী সাংবাদিকরা তো একেবারে ধারে কাছেই যেতেন না, আমি তাদের কথা বলছি না যে তারা এসে তাদেরকে ঝেঁটিয়ে বের করে দিক, কিন্তু সাধারণ সাংবাদিকদের কি করা উচিত? আসলে তাদেরকে কিছুই করার নেই এই মুহূর্তে। দেখুন, এই নেতারা যারা সাংবাদিকদেরকে ব্যবহার করে নেতা হয়েছেন এবং আখের গুছিয়েছেন, তাদের কোনো নীতি নৈতিকতা নাই, এটি হচ্ছে পরিষ্কার। কাজে উনি আপনাকে আর আমাকে ব্যবহার করে উনি ক্ষমতার শিখরে ওঠার চেষ্টা করেছেন, এবং এই যে প্রেস ক্লাব বলে প্রতিষ্ঠানটিকে তারা কুক্ষিগত করে রাখেন যখন যে সুযোগ পায়। তাতে বাসার গৃহকর্মীকে মেম্বার করা হইলেও তাদের কোনো আপত্তি নাই। সেটিই তো আপনাকে বলে দেয় যে আপনার কমিউনিটির কেউ না, আপনার কমিউনিটি দখল হয়ে গেছে এই ধান্দাবাজদের হাতে। অতএব আপনি কমিউনিটি থেকে এই ধরনের ধান্দাবাজদের চিহ্নিত করে আপনি তাকে বিচ্যুত করেন, যাতে কমিউনিটিটা শ্বাস নিতে পারে। এখন আপনার কমিউনিটির জন্য দেখুন, আমি যদি পাশের দেশ ভারতের দিকেও তাকাই, সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য, তাদের কর্মক্ষেত্রে অধিকার আদায়ের জন্য ইউনিয়নগুলো, প্রেস ক্লাব কতভাবে কাজ করে, আমরা তার কিছুই করতে পারিনি। আমাদের এখন এই যে টেলিভিশন মাধ্যম, টেলিভিশনকে বা পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিকে আমরা ইন্ডাস্ট্রি হিসাবে স্বীকৃতি দিতে পেরেছি কি পারিনি? তারা কি করেছে জানেন? তারা আপনার জন্য কাজ করেনি, তারা তাদের ব্যক্তি স্বার্থে কাজ করেছে। আরেকটা জিনিস হচ্ছে, কোনো সংগঠন, কোনো কমিউনিটি গ্রো করে না যখন তার নেতৃত্ব সুবিধাবাদী হয়। আপনার এই সুবিধাবাদী নেতৃত্বকে চিরতরে বর্জন করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, এবং আমাদের রাস্তায় দাঁড়িয়ে বলতে হবে এদেরকে আইনের আওতায় আনা হোক। সবসময় অর্থনৈতিক চুরি প্রকাশ্যে ধরা না পড়লেও নৈতিক অপরাধেও আইনের আওতায় আনা যেতে পারে, এবং এই লোকগুলো বাংলাদেশে অনাচারের সিম্বল, প্রতীক। এবং যেহেতু তারা গণমাধ্যমে কাজ করেন, মানুষ কিন্তু তাদের চেনে, চেহারা চেনে। কাজেই আপনি তাদেরকে যখন দৃষ্টান্তমূলকভাবে আইনের আওতায় আনবেন, অনেক জায়গাতে এই ধরনের চরিত্ররা আপসে আপ কেটে পড়বে।
তার মনে হবে যে এখন মনে হয় দৌড়ানি দেওয়ার সময় হয়ে গেছে তাদেরকে। কাজে আপনি দেখুন এদের ভাবভঙ্গি দিয়ে প্রতারিত হবেন না। তাদের অনেকের কিন্তু অনেক ধরনের ভাবভঙ্গি আছে, জ্ঞানের চেষ্টা আছে, জ্ঞান প্রকাশের চেষ্টা আছে। কোনো লোক আরেকটি দখল করা টেলিভিশন স্টেশনে এসে সিইও হয়, তার নিজের যোগ্যতা, তার নিজের কিন্তু একটা লাইসেন্স আছে। এবং দেখুন এদেরকে কেন লাইসেন্স, এই যে ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুল হাসান বুলবুল, মোজাম্মেল বাবু, এদেরকে লাইসেন্স কেন দেওয়া হয়েছে? কারণ ওইটাই তো তার উপঢৌকন। ওই লাইসেন্স তিনি একজন শিল্পপতির কাছে বিক্রি করে ওই টিভির একটা বড় অংশের শেয়ার উনি অর্জন করেন এবং সমাজে সাংবাদিক বলে পরিচিত হন এবং এক ধরনের আধিপত্য কায়েম করার চেষ্টা করেন। তার মানে তারা আপনাকে আর আমাকে ব্যবহার করে ওই লাইসেন্সটি পর্যন্ত বাগিয়ে নিয়েছেন। সেই লাইসেন্সটিও আপনি প্রত্যাহার করার আবেদন করতে পারেন। সেটা কি সম্ভব? সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে দিয়ে শেষ করব এই প্রশ্নের উত্তর। এবং সরকারের চলে সব সম্ভব। শেখ হাসিনা যে উড়াল দিয়ে চলে গেল, সম্ভব? দেখি সংবিধান অনুযায়ী হয়েছে, সংবিধানে লেখা আছে প্রাইম মিনিস্টার উড়াল না, আমি যদি আরেকটু ধরি, যেমন অনেকে প্লট ফ্ল্যাট বাতিল হচ্ছে, যারা বাতিল হয়েছে, এটা বাতিল হতে পারে, এটা বাতিল হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। কি কারণ হতে পারে না? এই ধরনের বাটপারের হাতে একটা মানে মানে গণমাধ্যম থাকাটা তো এটা নিরাপদ না, তো বাতিল হতে পারবে না কেন? অবশ্যই হতে পারে। সরকার চালিয়ে হতে পারে, সরকার তাকায় না কেন? দিকে তাকানো উচিত, সব লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। আরেকটা জিনিস হলো যে লাইসেন্স একটা নেই, যে কথা আশাফ তো স্পষ্টই বললেন, ওইটা তো সে চালায় না, সে একজন বিক্রি করে, বিক্রি করে সে মালিক থাকে। আবার সব বিক্রিটাও তো অনৈতিক, যেখানে 51% পর্যন্ত ছাড়তে পারে, 49%, সেখানে দেখা যাচ্ছে 95%। আপনাকে একটু বিপদের কথা বলি। ধরুন এক্সাম্পল, 71 যদি এখন স্বাধীনতা বিরোধীদের হাতে যায়, আপনার এই নাম এবং এই মালিকানা এবং এই তোষামদ, এই চাটুকারিতার শেষ গন্তব্য কি হলো? আচ্ছা, আমরা রাজনৈতিক বিবেচনার বাইরেও আপনি পেশাদারী মানুষকে লাইসেন্স দিবেন, যে তার যোগ্যতা, মেধা, দক্ষতা দিয়ে একটা টিভি চালাবে অথবা একটা রেডিও চালাবে। এই তোষামতকারী তেলমারা ব্যক্তিদের, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিকতার জ্ঞান দেয়, কিন্তু তারা নিজেরা জানে তারা সাংবাদিক না, তারা নিজেরা জানে তারা প্রতারণা করছে। আপনি প্রতারণার অভিযোগে নিউজ করেছেন না কত মানুষকে, যে ধরিয়ে দেওয়া হয়েছে প্রতারক মেজর, ভুয়া মেজর, ইত্যাদি ইত্যাদি, ভুয়া সাংবাদিক। অনেক ধন্যবাদ সাংবাদিক আশরাফ কায়সার, ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল। দর্শক, শেষ করছি, সবচেয়ে যারা জঘন্য অপরাধ করেছেন তার স্বৈরাচারিত্বের পিছনে নিঃসন্দেহে সাংবাদিকরা, এটুকু অন্তত আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে স্বীকার করতে চাই। ভালো থাকুন, শুভরাত্রি।